দর্শক, প্রবাসীদের নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস জীবন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকের পর্বে থাইল্যান্ডের পাতায়ার একজন সফল বাংলাদেশির গল্প আপনাদের বলবো। চলুন দেখে আসি কিভাবে শূন্য হাতে বিদেশের মাটিতে পা রেখে প্রতিষ্ঠিত হয়েছেন এই বাংলাদেশি। সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প এবার থাইল্যান্ডের পাতায়ার জাহাঙ্গীর হোসেনকে নিয়ে। পাতায়ার বাংলাদেশিদের মধ্যে জাহাঙ্গীর হোসেন এখন সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি। শূন্য হাতে প্রবাসের মাটিতে আজ তিনি কয়েকশো মিলিয়ন টাকার মালিক হয়েছেন। টুরিস্ট আসে প্রচুর পাতায়াতে, টুরিস্ট রিলেটেড ব্যবসা যেমন হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, এইসব ব্যবসায় তো পাতায়াতে মোস্টলি ইনভেস্ট করলে ভালো আর কি। আমি যখন নতুন নতুন আসছি তখন পাতায়া ছোট্ট একটা সিটি ছিল, জাস্ট অনলি ওয়াকিং স্ট্রিট, এটা ছিল পাতায়া সিটি। এখন তো পাতায়া সিটি না হইলো 25 থেকে 30 কিলোমিটার লেন্থ। পাতায়া হইলো ল্যান্ড অফ স্মাইল। এখানকার মানুষের প্যাশন আছে, এখানকার মানুষের ধৈর্য আছে, এখানকার মানুষের হাসি মুখে থাকে ম্যাক্সিমাম টাইম। এখানে রিল্যাক্সের যত উপাদান দরকার সবই এখানে আছে। বাবা মৃত মোহাম্মদ আসগর আলী সরকার, মা মৃত জবরুন্নেসা বেগম, দু ভাই ও দু বোনের মধ্যে জাহাঙ্গীর হোসেন বাবা মায়ের কনিষ্ঠ সন্তান। জাহাঙ্গীরের জন্ম কুমিল্লা সদরে। নারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, তারপর ঢাকা জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। Political stability, number 1. Number 2, the communication system. Number 3, the energy, the electricity, gas, কোনো জিনিসের কোনো সমস্যা নেই এখানে। তারপরে সার্ভিস সিস্টেম অলসো ওকে। ব্যাংকের ইন্টারেস্ট আমাদের দেশের মতো অত বেশি না, 5 to 7% ইজ দ্য বিজনেস ইন্টারেস্ট। তারপরে মিনিমাম 50% ব্যাংক প্রোভাইড করে। এরপর থেকে দেশেই ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। ঢাকা মিউনিসিপ্যালিটি ঠিকাদারি ব্যবসা দিয়েই তার শুরু। 1990 সালে প্রবাসের মাটিতে জাপানের উদ্দেশ্যে কয়েকজন বন্ধুসহ পা রাখেন থাইল্যান্ডে। দীর্ঘ 6 মাস থাইল্যান্ড থাকার পরও জাপান যেতে না পারায় অনেকেই তখন দেশে ফিরে যায়। কিন্তু নিজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাসের কারণে থাইল্যান্ড থেকেই নিজেকে তৈরি করার সংগ্রাম শুরু করেন জাহাঙ্গীর হোসেন। কাজ করতে গিয়ে তো যখন নতুন আসছি, এখানে কাউকে চিনি না, ফিনি না, তার না থাই ফুড খাইতে পারি ঠিক মতো, তারপরে থাকার সমস্যা, খাওয়ার সমস্যা। আমি উইদাউট ওয়ার্ক পারমিটে 1 বছর কাজ করছি। ওয়ার্ক পারমিট বানাইতে ওই সময় টাকা লাগতো 50,000 বাদ, ওই টাকা দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। তো আমি 1 বছর কাজ করার পরে এক ইন্ডিয়ান মালিকে আমাকে ওয়ার্ক পারমিট বানাই দিছে। ব্যবসার উদ্দেশ্যে পাতায়া চলে আসেন। পাতায়ায় তার টেলারিং শপ চাকুরি জীবন শুরু হয়ে যায়। 2 বছর চাকুরি করে নিজেই একটি টেইলর শপ দিয়ে ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে এরপর তিনি জড়িয়ে যান কয়েকটি ব্যবসায়। যখন আসি আমি 2500 চাকরি করি। যখন ফার্স্ট চাকরি আমার স্যালারি ছিল 2500 টাকা। 1-1.5 বছর যাওয়ার পরে দেখলাম যে যারা এখানে আগের থেকেই আছে অনেকেই অশিক্ষিত, তারপরে গ্রামের থেকে আসছে, এরাও দেখতেছি অনেক বছর কাজ টাজ করার পাশাপাশি দোকান মোকান খোলার চেষ্টা করতেছে, দোকান খুলছে 1-2 জন।
তখন তাদেরকে দেখে আমিও চিন্তা করলাম যে দোকান খোলা যায় কিভাবে, কাপড় পাবো করতে। প্রথম আমি কাপড় দোকানে চাকরি করি, আমিও রিস্ক নিয়ে দোকান খুললাম। মানুষের থেকে লোন ফোন এটা সেটা করে হালাত পালাত ইন্টারেস্টে টাকা নেই না, দোকান একটা শুরু করলাম। ওই দোকান 1 বছর চালাইছি। চালানোর পরে ওই দোকান লস খাইতেছিলাম, তখন ওই দোকান ছাইড়া দিয়ে সেকেন্ড রোডে আইসা ভালো দোকান নিলাম। ওই দোকান নেওয়ার পর থেকে আমার ব্যবসা রাইজ করছে আর কি। তারপরে আমি ইউরোপে যেতাম সুডের ওয়াটার আনার জন্য, ইউরোপে যেতাম। ইউরোপে আমার প্রচুর কাস্টমার ছিল যারা আমার দোকানের পাতায়াতে আসছে, কাপড় সিলাইছে। 1 বছর 2 বছর আস্তে আস্তে তাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে এবং আমি ইউরোপে গেছি, তাদের বাড়িতে থাকছি, তারা কাস্টমার অ্যারেঞ্জ করে দিছে এবং সুডে ওয়াটার লইছি, তারা ফুল পেমেন্ট করছে ক্যাশ। একবার লাস্ট আমি একবার 15 দিনে ওয়াটার আনছি 40 লাখ বার। তারা এইভাবে রুলস রেগুলেশন এরকম কঠিন বানায় রাখছে যে ইচ্ছা করলেই আপনি নাগরিকত্ব পাবেন না। আর নাগরিকত্ব পাইতে হলে আপনাকে তার ইনভেস্টিগেশন তদন্ত হয় প্রচুর। 24 বছর পরে নাগরিকত্ব পাইলাম আর কি। এই বছর 2016-এর জানুয়ারিতে আমি নাগরিকত্ব পাইছি আর কি। অ্যাপ্লাই করছি আমি, ধরুন 5 বছর লাগছে এটা প্রসেস হয়ে আসতে। থাই তরুণীকে বিয়ে করে সেখানেই সংসার জীবন শুরু করেছিলেন এই ব্যবসায়ী। স্ত্রী সুনান হোসেন তার স্বামী জাহাঙ্গীর হোসেনের মূল ব্যবসা অর্থাৎ রিসোর্ট ব্যবসা দেখভাল করেন। আর সেই সাথে সংসারও আগলে রাখেন নিজ হাতেই। জন ও জ্যাক 2 সন্তান রয়েছে তাদের ঘরে। কোনো এক রেস্টুরেন্টে খানা খাইতে যায়, ওর সাথে আমার পরিচয় আর কি। ও তখন স্কুলে লেখাপড়া করে, তো পরিচয়ের মাধ্যমে কথাবার্তা চলাফেরা করতে করতে আমরা একে অপরকে ভালোবাসি আর কি। ভালোবাসার পরও 4-5 বছর পরে যে আমরা বিয়ে করি। যেহেতু আমি মুসলিম, বিয়ে আমাকে বিয়ে করতে হলে তোমাকে মুসলিম হইতে, তখন সে তার বুদ্ধিস্ট ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পরে আমরা বিয়ে করছি আর কি। বাংলাদেশের চাইতে থাই মেয়েরা অনেক পরিশ্রম। ঠিক আছে, আমার ওয়াইফ মেলা খাটে, মেলা টেক কেয়ার করে, যেটা হয়তো অনেক বাংলাদেশি মেয়েরা করেই না বা করবেও না। আমার জন্য সে প্রচুর সকালে ব্রেকফাস্টে শুরু করে কাপড় চোপড় ধোয়াতে শুরু করে ইস্ত্রি করা যা আছে সব ঘরের সম্পূর্ণ কাজ সে একাই করে। আমাদের কোনো চাকর নাই, পাকর নাই, কিছু নাই। যত এত বড় বাড়ি সে একাই মেনটেন করে। একটার পর একটা ব্যবসায় সফলতার পর গড়ে তুলেন 4 তারা হোটেল, রিয়েল এস্টেট, গেস্ট হাউস, রেস্টুরেন্ট সহ বহু প্রতিষ্ঠান। বর্তমানে একটি 5 তারা হোটেলেও বিনিয়োগ করেছেন জাহাঙ্গীর হোসেন। জমি দেখা, কিনা, বেচা এগুলির সাথে করতে করতে এক পর্যায়ে আমার এই জায়গায় আমি ফাইন্ড আউট করছি আমার সাথে কেউ ইনভেস্টারও ছিল। বাংলাদেশি বিঘা হিসাবে এখন 12 বিঘার মতো জায়গা হবে। 8 বছর আগে জায়গা কিনছি যে বিঘা 10 লাখ 12 লাখ টাকা করে। এখন সেই বিঘা আছে ধরেন 50-60 লক্ষ টাকা। তো এটা মূলত ইউরোপিয়ান টুরিস্ট। আমরা ইউরোপিয়ান টুরিস্টকে লক্ষ্য করে আমরা ইউরোপিয়ান স্টাইলের টোটাল বাড়িগুলি, ভিলাগুলি বানানো হয়েছে।
মোট 19টি রিসোর্ট ঘুরে দেখান জাহাঙ্গীর হোসেন আর তার স্ত্রী সুনান হোসেন। ব্যবসার প্রসার ঘটানোর জন্য স্বামীর সাথে এগিয়ে যাচ্ছেন কাঁধে কাঁধ মিলিয়ে। Welcome from Unique Paradise Resort from Pattaya. জাহাঙ্গীরের সাথে বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু হয়। একসময় বুঝতে পারলাম আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ছি। একটু ভয়ও হচ্ছিল, থাইল্যান্ডের মেয়ে হয়ে বাংলাদেশির সাথে সম্পর্কে জড়িয়ে পড়াটা কিভাবে গ্রহণ করবে সবাই, পরিবার আত্মীয়স্বজনরা কিভাবে নেবে বিষয়টি। কিন্তু বন্ধু হিসেবে ও একজন স্বামী হিসেবে আমার কাছে সবসময় মনে হয়েছে জাহাঙ্গীর একজন আদর্শবান মানুষ। নিজের পরিবারকে এক পর্যায়ে বোঝাতে সক্ষম হলাম আমি, বাংলাদেশে এই যুবককে বিয়ে করা হবে আমার সঠিক সিদ্ধান্ত। বিয়ের পর সময় পেলেই বাংলাদেশে বেড়াতে যাই। খুব মিস করি শ্বশুরবাড়ির আতিথেয়তা। ঘুরে বেড়াতেও খুব ভালো লাগে, বিশেষ করে কোনো উৎসবের সময় হলে তো কথাই নেই। Thai food, not everything, but আমরা যদি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হতো, কারণ থাইরা 8 ঘন্টা রুলস অ্যান্ড রেগুলেশন বেশি, তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না, সপ্তাহে 2টা হলিডে নেবে। থাইল্যান্ডের অ্যাম্বাসেডার ওনারা চেষ্টা করতেছে, বাংলাদেশ অ্যাম্বাসি চেষ্টা করতেছে। প্রথমত একটা হয়েছিল B2B, বিজনেস টু বিজনেস, এটাকে চেঞ্জ করে G2G করতেছে আর কি। G2G করাতে গিয়ে বোধহয় এটা খরচ কম পড়বে, কিন্তু সময় লাগতেছে বেশি। আশা করতেছি আমরা বাংলাদেশ থেকে 5 লক্ষ লেবার আসবে থাইল্যান্ডে আর কি। জাহাঙ্গীর হোসেন এখন থাইল্যান্ডের নাগরিক। দীর্ঘ 18 বছর তিনি থাই বাংলা কমিউনিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি যারা পাতায়াতে বসবাস করে তারা যে কোনো সমস্যায় পড়লেই সর্বোচ্চ সহযোগিতার সুযোগ পান জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে। যে কোনো বাংলাদেশি থাইল্যান্ডে বিনিয়োগ করতে চাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। জাহাঙ্গীর হোসেন মনে করেন থাইল্যান্ডে বিনিয়োগ হলে এর মুনাফা বাংলাদেশেই চলে আসে। বিনিয়োগের সুন্দর পরিবেশ থাকে তাইলে অবশ্যই বিনিয়োগ করব। স্পেশালি কক্সবাজারকে যদি ওইভাবে আমাদের পাতায়া সিটি যেভাবে আছে ওইভাবে যদি গড়ে ওঠানোর মতো স্কোপ গভর্নমেন্ট দিতে পারে তাহলে অবশ্যই আমরা ইনভেস্ট করব। টোটাল সিকিউরিটি দিতে হবে, প্লাস ইলেকট্রিসিটির এনার্জির সাপ্লাই পর্যাপ্ত থাকতে হবে, প্লাস কোনো চাঁদাবাজি, উৎপাত, সন্ত্রাস সব বন্ধ করতে হবে। তাহলে আমার মনে হয় দেশে গভর্নমেন্ট ইনভেস্টর তো আছেই, প্লাস পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। বাংলাদেশ নিজের কান্ট্রি, অবশ্যই বাংলাদেশের ভালোবাসে, বাংলাদেশে ভালোবাসবো সারা জীবন। বাংলা আমার মায়ের ভাষা, তো ওখানে প্রশ্নই আসে না কোনো কম্প্রোমাইজ। তারপরে তো সুখের দিক দিয়ে চিন্তা করলে রিল্যাক্স ইজ থাইল্যান্ড ইজ মোর কমফোর্টেবল। দর্শক, বাঙালি প্রাণী উৎসব পহেলা বৈশাখ। দেশের মতো বিদেশের মাটিতে এই উৎসব পালন করতে ভোলেননি অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিরা। আমাদের প্রতিনিধি রাশেদ শ্রাবণ বৈশাখ উৎসবের কিছু মুহূর্ত এবার তুলে ধরবেন। আকাশে মেঘ ছিল, কুইন্সল্যান্ডে ছিল সমুদ্রের বাতাসও, কিন্তু বৈশাখের অনুষ্ঠান কোনো বাংলাদেশে কি আর বসে থাকবে? ওয়ালি পার্ক স্টেশনে লাগলো বৈশাখী মেলার রং। যদিও বৈশাখ আসেনি এখনো, তাতে কি, বাঙালিরা নাচলো, গাইলো আর দূর থেকে দেশকে স্মরণ করলো। অস্ট্রেলিয়ায় গত শনিবার থেকে শুরু হলো বাংলা মিউজিক অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল। লিটল বাংলাদেশ নামে পরিচিত ক্যান্টারবুরি সিটি কাউন্সিলের লাকেম্বা শহরে ওয়ালি পার্ক স্টেশনে ওই উৎসবের আয়োজন করা হয়। প্রথমবারের মতো এভাবে বৈশাখকে বরণ করে নিচ্ছেন বাংলাদেশিরা। কেবল বাংলাদেশি নয়, অন্য দেশের মানুষও উপভোগ করেছে বৈশাখের অনুষ্ঠান। ওয়ালি পার্ক স্টেশনে দেখা যায় কারো হাতে লাল সবুজ পতাকা, কারো মুখে আলপনা। এ যেন এক উৎসবের নগরী। যদিও আরও দুটি বৈশাখী মেলা আগামী কয়েক মাসে অনুষ্ঠিত হবে।
কিন্তু প্রথম আয়োজনে আর সরকারি ছুটির দিন শনিবার থাকায় বাংলাদেশিদের ছিল উপচে পড়া ভিড়। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরা চেষ্টা করেছি যে হ্যাঁ, মেলায় তো অনেক কিছু থাকে, সব কিছুকে না এনে আমরা বাংলা মিউজিক এবং বাংলা খাবারটা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি। সেই প্রয়াসেই আমরা একটি ব্যতিক্রমী আয়োজনের চেষ্টা করেছি এবারে। পরবর্তী প্রজন্ম যেন আমাদের এই সংস্কৃতি এবং এই কৃষ্টিটাকে ধারণ করে, বহন করে এবং বিশ্বের দরবারে নিয়ে যায়, তো তাদের সঙ্গে যেন বন্ধনটা অব্যাহত থাকে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। বিভিন্ন স্টলে ছিল খাবারের প্রদর্শনী, আর মূল মঞ্চে চলে বাংলার গান। মেলার অন্যতম আয়োজক চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির শিক্ষক শিবলি আবদুল্লাহ বলেন, আমরা বাংলা সংস্কৃতিকে নিয়ে যাচ্ছি আন্তর্জাতিক মঞ্চে, এটাই আমাদের সার্থকতা। ওই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এনটিভি ও এনটিভি অনলাইন। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দর্শক, আজকে আমাদের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিশ্ব প্রবাসী বাংলাদেশ সংস্থার মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস সেক্রেটারি KNN লিঙ্কো। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সময় দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে আমরা কয়েকটি দেশের কথা বলেছি, আমরা মালয়েশিয়াতে কথা বলেছি, অস্ট্রেলিয়ায় কথা বলেছি, অনেক জায়গায় কথা বলেছি, এবং সবার একটা আবেদন ছিল যে পাসপোর্টের মেয়াদ যদি 5 বছরের জায়গায় 10 বছর করা হয় তাহলে এখানে অনেক বড় একটা উপকৃত হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে এই প্রশ্নের উত্তর দেবার আগে আমরা সেখানে যাদের সাথে কথা বলেছি আমরা সেটা শুনে আসবো। আমাদের জন্য 10 বছরের জন্য পাসপোর্টটা দিলে তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। কারণ 1 বছর থাকলে 2 বছর, 5 বছরের পাসপোর্ট 1 বছর আগে যদি আকামা লাগাইতে হয় আরও 6 মাস আগে রেডি হইতে হয়। সেই জন্য 10 বছরের পাসপোর্ট আমরা চাই। আমার 1 বছর মেয়াদ ছিল পাসপোর্টের, আমার আকামা লাগাইনি, আকামা হয় নাই। আমি 200 টাকার মতো কুয়েতে আমি জরিমানা দিয়েছি। আমাদের এই প্রবাস জীবনে এই কষ্টের টাকা আমাদের 10 বছরের মেয়াদ পাসপোর্ট করা হয়, গভর্নমেন্ট যদি করে দেয় আমাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা অনেক শান্তি পাবো এবং আমরা সুশৃঙ্খলভাবে ভিসা লাগাইতে পারবো। আমাদের এই বিদেশের মাটিতে আমরা অনেক সম্মুখীন ফেস করি এই ভিসা লাগানোর জন্য। এই দেশের নিয়মে, এই দেশের আইনে 2 টাকা প্রত্যেক দিন আকামা না থাকলে জরিমানা দিতে হয়। ঠিক এখন পাসপোর্টেরও যদি একদিন মেয়াদ না থাকে প্রত্যেক দিন 2 টাকা দিতে হয়। কোম্পানিতে থাকে পাসপোর্ট, অনেক শ্রমিক জানে না যে তার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে, কোম্পানিও বলে না। তখন 2 মাস 3 মাস যদি চলে যায় তখন তার 1 বছর 1.5 বছরের ইনকাম চলে যায়। তা আমরা দেশের রেমিটেন্সকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? 1 বছর মেয়াদ থাকার আগে তার পাসপোর্টটা অনেক টিন বুলেট হয়ে যাইতেছে। সেই জন্য যদি 10 বছর থাকে মেয়াদটা, তাহলে সে অন্তত এখন 5 বছরের মধ্যে 4 বছর ইউটিলাইজ করতে পারবে, তখন তো 9 বছর ইউটিলাইজ করতে পারবে। এখানে ভীষণ একটা সুবিধা হবে। এই যে 5 বছর পর পাসপোর্ট রিনিউ করতে, আমাদের এইখানে লেবার যারা আছে অনেক হয়রানি হইতো। আমরা ভুক্তভোগী হইতেছি এই দেশে 5 বছর পাসপোর্ট নিয়ে। আমাদের ভিসা অথবা বিজনেসের মধ্যে আমাদের যেগুলো ইন্ডিয়ানি আছে এরা দেখি 10 বছরের ভিসা নেয়। অন্য দেশে গেলে 10 বছর, আমেরিকা আর কানাডার 10 বছর ভিসা নিতে পারে, কিন্তু আমরা নিতে পারি না। আমরা 5 বছর ভিসা নিই, কারণ আমাদের পাসপোর্টের বয়স 5 বছর। এরপরে পাসপোর্ট আইতে আর পাসপোর্টের এই অ্যাপ্লাই করতে চলে যায় আরও 3-4 মাস। এইরকম 4 বছর মিলে এই পাসপোর্ট দেখা যায় 3 বছর 4 বছর পরে আমাদের একটা বিভ্রান্ত একটা সৃষ্টি হয়, একটা টেনশন ফিল করানো লাগে যে রেনু থাকে না, এটা থাকে না, এটা থাকে না। রেনুর জন্য আমরা পাসপোর্টের বিষয় নবায়ন করতে পারতেছি না, লাগাইতে পারতেছি না। এখন বাংলাদেশ সরকার যদি আমাদের প্রতি একটু দৃষ্টি নেয় তাহলে আমাদের এই টেনশনটা ফিল করা লাগে না। আমরা প্রায় 300 টাকা, 300 থেকে 350 টাকা পর্যন্ত দিতেছি, তারপরে তো আমাদের 2 মাস 3 মাস এরকম দেরি হতেছে। এই দেরির কারণে আমরা পাসপোর্টে ভিসা লাগাতে সমস্যা হইতেছে, এবং কি এই দেরির কারণে আমাদের অনেক হয়রানি হইতেছে পুলিশের কাছে। আপনি শুনলেন যে মানে একটা বিষয় যে পাসপোর্টের মেয়াদের 5 বছরের থেকে 10 বছর, এই নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, যারা বললেন তারা যথার্থই বলেছেন। আমরাও সেটা আমরা কনসিডার করতে যাচ্ছি। আপনার যদি একটা মানুষের জীবনকে এইভাবে ভাগ করেন যে একদম শৈশব থেকে যখন জন্মগ্রহণ করলো, আমরা কিন্তু জন্মগ্রহণ করার পরেই যদি পাসপোর্ট কেউ চায় আমরা পাসপোর্ট দিই। সেই জায়গা থেকে
একটা নির্দিষ্ট বয়স সীমা আছে যে সময় মানুষের চেহারার দ্রুত চেঞ্জ হয়। এই সীমাটা 15 বছর পর্যন্ত। তারপরে একটা নির্দিষ্ট মানে ইসের মধ্যে চলে আসে। এইটাও 50 বছরের পরে আবার এটা চেঞ্জ হতে থাকে, দ্রুত চেঞ্জ হতে থাকে। তো আমরা এই সীমাটায় আমরা 10 বছর দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং খুব শীঘ্রই আমরা এই 10 বছর ওই যেই সীমাটায় মানুষের বয়স, মানুষের চেহারার পরিবর্তন হয় না, ওই সময় আমরা 10 বছরের জন্যই দিব। কারণ এই আমরা যদি দিলাম, তার চেহারা যদি চেঞ্জ হয়ে যায়, তখন যেখানে যাবে সেখানেও আরেকটা ঝামেলার তারা পড়ে যাবে। সেটাকে মাথায় রেখে সেটাকে আমরা চিন্তার মধ্যে এনেই আমরা এই জিনিসটা করতে যাচ্ছি। মানে আপনারা তাহলে কি 15 বছর যাদের পার হবে সেক্ষেত্রে তাদেরকে 10 বছরের পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা করছেন, আর 15 বছর আগে ঠিক আগের মতোই থাকবে 5 বছর। এটা কবে নাগাদ আপনি বললেন যদিও যে শীঘ্রই এটা বাস্তবায়নের দিকে সরকার চিন্তা ভাবনা করছে, এটা কবে নাগাদ? 2 মাস, 3 মাস, 5 মাস বা সামনের বছর? আমরা প্রক্রিয়া শুরু করেছি। এটা ধরেন এখানে কয়েকটা মিনিস্ট্রি হয়ে এটা আসে, আপনার সরকারি নিয়ম কানুন আপনি জানেন, সেই সবগুলো মিনিস্ট্রির একমত হলেই আমরা শুরু করে দিব। এই ক্ষেত্রে সরকারের আর মানে এই বিষয়ে কোনো অমত নেই, মানে এটা বাস্তবায়ন হচ্ছেই? না, এটা অমত নেই, এটা বাস্তবায়ন হচ্ছে। এটার ফি কত ধার্য করা হবে সেটা আবার আমাদের অর্থ মন্ত্রণালয় নির্ধারণ করে দিবে। সেইগুলোর পরেই আমরা এই পাসপোর্ট বলে কি 10 বছরের পাসপোর্টে আমরা চলে যাচ্ছি। আপনি 3 বছরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন। তো 2000 মানে এরকম একটা বিষয় যখন মানে ঘোষণা আসলো যে হাতের লেখা পাসপোর্ট 2016 নভেম্বরের মাসের মধ্যে থেকে সারা মানে পৃথিবী থেকে আর থাকছে না, তো সেই মুহূর্তে একটা সমালোচকরা একটা কথা বলেছিল যে যারা হাতের লেখা পাসপোর্ট এমআরপিতে আসতে প্রচুর পরিমাণে এটা কখনোই বাংলাদেশ সরকার পারবে না এবং প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশে ফেরত চলে আসবে। তো এই সময় আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সেটা আপনি ট্যাকেল করেছেন কিভাবে? দেখুন, যারা সমালোচক তারা অনেক সময় অনেক কিছুই বলে, জেনেও বলে, না জেনেও বলে। আমাদের সক্ষমতা সম্বন্ধে তাদের জানা ছিল না, সেই জন্যই তারা এই সমস্ত হয়তো বলেছেন। তা আমরা এই ইতিমধ্যে 1,80,00,000 পাসপোর্ট আমরা দিয়েছি, এমআরপি পাসপোর্ট দিয়েছি। এবং আপনারা জানেন যে নভেম্বর 2016-তে হাতের লেখা পাসপোর্ট সমস্ত সারা পৃথিবীতে বন্ধ হয়ে গিয়েছে। তা আমরা তার সঙ্গে তাল মিলিয়ে আমরাও ঘোষণা দিয়েছিলাম যে আমরা কোনো একজন বিদেশে প্রবাসী কিংবা বিদেশে যারা অবস্থান করছে তাদের কেউ ফেরত আসবে না। আমরা সেই চ্যালেঞ্জ কিন্তু রক্ষা করেছি। একজন মানুষও ফেরত আসেনি এবং আমরা সেই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমাদের সমালোচকরা বলছিলেন যে সৌদি থেকে লক্ষ লক্ষ, মালয়েশিয়া থেকে লক্ষ লক্ষ, দুবাই থেকে তদ্রূপ মানুষ সব ফেরত চলে আসবে, তারা পাসপোর্ট না দিতে পারলে পাসপোর্টের অভাবে তারা চলে আসবে। কিন্তু আমি আপনার সঙ্গে সুর মিলিয়ে বলতেছি একটি মানুষও ফেরত আসেনি, কারণ আমরা সময় মতো পাসপোর্টটা দিতে পেরেছি। যারা প্রবাসে যেতে চায়, কেউ শ্রমিক হয়ে, কেউ স্টুডেন্ট হয়ে, আবার একই রকমভাবে যারা প্রবাসে থাকে তারা যখন নতুন করে পাসপোর্ট করতে চায় কিংবা রিনিউ করতে চায়, সেক্ষেত্রে অধিকাংশই দেখা যায় যে একজন তৃতীয় পক্ষের হাত ধরে এই পাসপোর্ট করতে যায় এবং এরই মধ্যে তৃতীয় পক্ষ অর্থাৎ দালালদের খপ্পরে পড়ে এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক দীর্ঘ সময় লেগে যায়। তো আপনি তো যেহেতু আপনারই একটা অধিদপ্তর, এই পাসপোর্ট অধিদপ্তর আপনারই আন্ডারে, তা আপনি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা এই পাসপোর্ট করতে গিয়ে যেন দালালদের খপ্পরে না পড়ে, বা দালালদের খপ্পরে পড়লেও আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেন দেশে বা বাইরে, এই বিষয়ে একটু মন্তব্য কি? দেখুন, দালালদের খপ্পরে যাওয়ার তো আমার মনে হয় কোনো স্কোপই নেই, কোনো প্রয়োজনই পড়ে না। কারণ আমরা পাসপোর্ট অফিসকে ঢেলে সাজিয়েছি, আমরা পাসপোর্ট অফিসে একটা হেল্প ডেস্ক বসিয়েছি, পাসপোর্ট আমরা অনলাইনে ছেড়ে দিয়েছি, ওয়েবসাইটের থেকে তারা ফর্ম কালেকশন করে তারা পাসপোর্টে দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে কীভাবে কী করতে হবে, সেগুলি যদি সুন্দর মতো ফলো করে তাহলেই তারা আর এই দালালদের খপ্পরে পড়ে না। আর তারপরে দেখেন আমরা প্রতিটা জেলায় পাসপোর্ট অফিস করতে যাচ্ছি। ঢাকা সিটিতেও আমরা উত্তরায় আমাদের পাসপোর্ট অফিস রয়েছে, আমরা ওই ঢাকা ক্যান্টনমেন্টে পাসপোর্ট অফিস রয়েছে, আমাদের সচিবালয়ে পাসপোর্ট রয়েছে এবং আমরা আরেকটি পাসপোর্ট অফিস আমরা ওই নদীর ওই পারে, দ্যাট ইজ বুড়িগঙ্গার এই কোনায় আমরা আরেকটি পাসপোর্ট অফিস হয়েছে। এই সমস্ত পাসপোর্ট অফিসগুলো আমাদের করার কারণটাই হলো যে মানুষের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়া, তারপরে
যাতে মানুষের ভোগান্তিটা কম হয়। মানে একসঙ্গে যখন অনেক মানুষ এক জায়গায় এক অফিসে দৌড়াদৌড়ি করে তখনই তারা নানান ধরনের শর্টকাট কোনো পন্থা আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করে। সেইটা আমরা করার জন্য আমরা এই পাসপোর্ট অফিসের সংখ্যা বাড়িয়েছি, আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, যে যেখানে যে সুবিধা পায় সেইভাবেই তারা পাসপোর্টটা পেতে পারবে। আর আমরা এখন যে সিস্টেমটা করতে যাচ্ছি, আমরা পাসপোর্ট অফিসে ফর্ম জমা দেওয়ার পরে আমরা মনিটর করছি যে কয়দিন সে আগে জমা দিয়েছে এবং তাকে কতদিনের মধ্যে সেবা আপনারা পৌঁছে দিতে পারবেন। হ্যাঁ, এটা মনিটর করছি আমরা এখানে মনিটর করছি যাতে করে কেউ ভোগান্তির না পড়ে। অনেক প্রবাসী অভিযোগ করেছে যে পুলিশ ভেরিফিকেশনে যারা বাইরে যায় তাদের ক্ষেত্রেও বা বিদেশে যারা থাকে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এটা ঢাকার মধ্যে না, ঢাকার বাইরে অনেকে অভিযোগ করেছে যে যখন ইনভেস্টিগেশনের জন্য বাসাতে বা অফিসে অনেক পুলিশের কর্মকর্তারা যায় সেখানে তারা বিশেষ সুবিধা গ্রহণের চেষ্টা করে। সেক্ষেত্রে অনেকে অভিযোগ করেছে যে অনেক বড় অঙ্কের টাকা অনেকে বলে, আবার সেক্ষেত্রেও বলেছে যে মানে বিব্রতকর অবস্থাও তারা পড়ে যায়। এই সুবিধাটা কেন? যদি এরকম কোনো অভিযোগ আপনার কাছে আসে বা এই ধরনের অভিযোগের বিরুদ্ধে আপনার কিছু বলার আছে কিনা? দেখেন, পাসপোর্ট এটা একটা অধিকার, যেমন মানুষের শিক্ষা, স্বাস্থ্য, মানে বাসস্থান যেমন অধিকার, সেরকম পাসপোর্টও অধিকার। পাসপোর্ট যখনই যে চাবে আমাদের নাগরিক, আমরা দিতে বাধ্য থাকি। পাসপোর্ট দেওয়ার সময় আমরা যেগুলি আমরা দেখি তার সে বাংলাদেশি কিনা, তার জন্ম এবং তার যে ঠিকানাটা সেটা ঠিক আছে কিনা, কিংবা সে কোনো রকম অন্যায় কাজে, রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত হয়েছে কিনা, সেগুলো আমরা দেখার জন্য আমাদের পুলিশ ভেরিফিকেশনটা করে থাকি। এখন আমরা যেই সিস্টেমে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি, আমরা এখন ওই পুলিশ দরজায় যে পুলিশের আর করতে হবে না, আমরা সেই জায়গাটিতে যাচ্ছি। আমাদের পুলিশ অনলাইনেই এই পাসপোর্ট ক্লিয়ারেন্স দিতে পারবে, আমরা সেই ব্যবস্থাটাও করছি। সেক্ষেত্রে ওটা হয়ে গেলে তো আর কোনো রকম এই ধরনের অভিযোগ আসার প্রশ্নই থাকবে না। এটা হয়তো আরো কিছু সময় লাগবে, কিন্তু আমরা সেই জায়গাটিতে যাচ্ছি। আর যেই ভোগান্তির কথাটা বললেন, আমরা যখনই দুই একটি যে আমরা ঘটনা ঘটেনি সেটা আমি অস্বীকার করব না, দুই একটি যেই ঘটনা ঘটছে তাদের সেই কর্মকর্তা কিংবা কর্মচারী যার দ্বারাই ঘটিত হয়েছে তাকে আমরা ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়েছে, তেমন আইন অনুযায়ী তার বিচার হয়েছে এবং তার শাস্তির ব্যবস্থা হয়েছে। এবার আমরা কেএনএন লিঙ্কুর কাছে যাব। বিশ্ব প্রবাসী বাংলাদেশ সংস্থার আপনি মিডিয়া এবং পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি আপনি বিনিয়োগ করেছেন কোরিয়া এবং এরই মধ্যে আপনি অনেকগুলো দেশেও থেকেছেন, ব্যবসা বাণিজ্যে নিজেকে সেভাবে বাংলাদেশি হিসেবে সেখানে কাজ করেছেন। তো এখন কোরিয়া এবং বাংলাদেশের সাথে যে সম্পর্কের জায়গাটা এবং সেই সম্পর্ক ধরেই আপনি সেখানে বিনিয়োগ করেছেন আমরা জেনেছি কোরিয়াতে, ঠিক মানে আপনি কোরিয়াকে বিনিয়োগের জন্য বেছে নিলেন কেন ব্যবসার? আপনি যদি দেখেন কোরিয়ার গ্রোথ এখন খুব দ্রুত এবং এখন সম্ভবত পৃথিবীর 8ম ধনী রাষ্ট্র হিসেবে কোরিয়াকেই করা হয়। এবং আমি কোরিয়ার পাশাপাশি জাপানেও বেশ কিছুদিন একই সাথে কাজ করলাম, তখন আমি দেখলাম যে জাপান থেকেও কোরিয়ার ডেভেলপমেন্টের পার্সেন্টেজটা অনেক বেশি। একটা দেশ যখন ডেভেলপমেন্টের দিকে যায় তখন তার ওইখানে অনেক কর্মক্ষেত্র অটোমেটিকলি সৃষ্টি হয়। যেরকম এক সময় বাংলাদেশে ছিল কোরিয়ান সব গার্মেন্টস এবং অন্যান্য এখন কিন্তু তারা আমাদের ক্রেতা। আগে কিন্তু তারাই প্রস্তুত করতো এবং তারা সাপ্লাই করতো, আর আমরা এখন তাদের কাছে সাপ্লাই করি। আমি যেরকম কোরিয়াতে খুব বড় একটা কোম্পানিতে কাজ মানে ওদেরকে সাপ্লাই করি, ওদের এখানে প্রায় 12,000 স্টোর বা দোকান, যেটা মানে কল্পনাই করা যায় না, যেটা মানে আগে আজ থেকে 3-4-5 বছর আগে কল্পনাই করা যেত না। তো আমি ওই আমাদের যেটা টার্গেট থাকে যে বাজার অন্বেষণ করা, যদি ভালো বাজার হয় আমরা ওই জায়গাতেই যাই। বিনিয়োগের জন্য আপনি কি মনে করেন যে আরও বাংলাদেশিরা সেখানে সুযোগ পেতে পারে, বা আমাদের সরকার একটা তো মাঝখানে থেকেও অনেক বড় দায়িত্ব পালন করে, সেখানে এমবাসি কতটুকু ভূমিকা রাখছে, বা ওভারঅল আসলে সিচুয়েশনটা কি? আসলে কোরিয়ান ভিসা সিস্টেমটা একটু জটিল, কারণ এইখানে আপনার ভাষাগত একটা সমস্যা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে কোরিয়ান ভিসা যে নিতে যায় তাকে প্রতি আওয়ারলি বা ডে অনুযায়ী তাকে হিসাব দিতে হয় যে আমি এত তারিখে যাব, আমি এত তারিখে 18 তারিখে যদি যাই 18 তারিখে দুপুরে আমি কোথায় থাকবো, রাত্রে আমি কোথায় থাকবো।
এই যে জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে বিদেশি স্পন্সর যারা করে ভিসার ক্ষেত্রে, স্পন্সর তারা একদম যাকে স্পন্সর করবে তার সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ না করে সাধারণত এটা করতে চায় না, কারণ ওদের এই ভীতিটা কাজ করে। যে আবারও আপনার কাছে এখন আসবো যে আপনি এরই মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া সহ অনেক দেশ ভ্রমণ করেছেন এবং সেখানে পাসপোর্টের যে কার্যক্রম দেখে এসেছেন, তো ওখানে বাঙালিদের সাথে কথাও বলেছেন, তো তাদের আসলে এই পাসপোর্ট সেবা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, বা এখন যে পাসপোর্ট সেবাটা দেওয়া হচ্ছে এটাতে তারা কতটুকু সন্তুষ্ট বলে আপনি মনে করেন? দেখেন, আমি যখন প্রতিমন্ত্রী হলাম, যখন এই গভর্নমেন্ট এই টার্মে, তখন আমি কয়েকটা দেশে গিয়েছিলাম। তখন দেখতাম যে পাসপোর্ট তারা চাচ্ছে, কারণ ওই যে আপনার একটা ভীতি ছিল 2016 নভেম্বরের মধ্যে যদি পাসপোর্ট না পায় তখন তারা কত তাড়াতাড়ি পাসপোর্টটা পাবে, সেই জন্য তাদের একটা আতঙ্ক ছিল একটা, সেই জন্যই তারা আমাদের কাছে দৌড়ে আসতো। তো তখন আমরা যেটা করেছি, মানে যেমন সৌদিতে যেখান থেকে আমাদের মেইন অফিস, আমরা আরও অনেকগুলি অফিস, প্রায় 10টার মতন আউট স্টেশন আমরা তৈরি করেছিলাম, যেখান থেকে তথ্য কালেকশন করে আমাদের ওই সৌদির মেইন অফিস হয়ে আমাদের পাসপোর্ট অফিসের মেইন সার্ভারে চলে আসতো। তারপরে আমরা প্রিন্ট করে ডিপ্লোম্যাটিক ব্যাগের মাধ্যমে এগুলো আমরা পাঠিয়ে দিতাম। তো এখন আমরা আমার ডিপ্লোম্যাটিক ব্যাগও দিচ্ছি না, আমরা একদম সরাসরি আমাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি, এবং আমরা বলছি যে কোনো পাসপোর্টে আমরা 5 দিনের মাথায় পৌঁছে দিব। আমি যখনই যেখানে গিয়েছি প্রথম তারা বলতো যে আমাদের পাসপোর্টটা তাড়াতাড়ি পাওয়ার জন্য সেই ব্যবস্থা, সব জায়গায় একটা অভিযোগ থাকতো বিলম্ব হয়, সেটা তো আপনি অলরেডি ধরেন এটা যাতে তাড়াতাড়ি হয় তার ম্যান পাওয়ার বাড়িয়ে দিয়েছি, সেখানে আউট স্টেশন যেগুলো দরকার ছিল সেগুলো বাড়িয়ে দিয়েছি তথ্য কালেকশন করার জন্য। তারপরে ধরেন তারা 2-3 মাস লেগে যেত ওই পাসপোর্টটা পেতে, কারণ ওই আপনার ডিপ্লোম্যাটিক ব্যাগের মাধ্যমে যখন যেত তখন এই সময়টি লেগে যেত, সেইটা এখন ম্যাক্সিমাম 5 দিনের মাথায় তারা পাওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের যা যা অসুবিধাটা ছিল আমরা সব জায়গায় আমাদের অফিসাররা যে গিয়েছেন এবং আমরা গিয়েছি, আমরা যে আইডেন্টিফাই করে সেগুলো দূর করে দিয়েছি। এখন পাসপোর্ট খুব সহজেই খুব স্বল্প সময়ের মধ্যেই পাচ্ছে। হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে এটা আমরা দেখেছি যে সবার এই ফেডারেল এক্সপ্রেসের সাথে আপনাদের চুক্তি হবার কারণে এখন দ্রুত সময়ে মানুষ পাসপোর্ট পেয়ে যাচ্ছে। ঠিক এখন যে বিষয়টি কিন্তু এখনও অনেক দেশ থেকে আমাদের কাছে এসেছে, অভিযোগ এসেছে যে মানে একজন মধ্যস্বত্বভোগী অর্থাৎ দালালদের কথাই বলবো, যে বাইরেও কিন্তু এদের একটা বড় ধরনের তৎপরতা আছে, যেটা অ্যাম্বাসির আশেপাশেই তারা ওত পেতে থাকে। আমরাও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কাভারেজ করতে গিয়ে দেখেছি যে অ্যাম্বাসির আশেপাশে কিন্তু ওত পেতে থাকে। তো এই ওত পেতে থাকা দালালদের খপ্পরে তারাই পড়ে যাদের নলেজের একটা বড় ঘাটতি আছে, যে এই জায়গাগুলো আসলে প্রসেসটাকে তারা অনেক কঠিন মনে করে, এবং দালালদের খপ্পরে কিন্তু তারাই পড়ে। ঠিক এই দালালদের বিরুদ্ধে প্রবাসের মাটিতে যারা দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের কোনো স্টেপ থাকবে কিনা? একই রকমভাবে এখনও যদিও ঢাকায় অনেক কমে গেছে পাসপোর্ট অফিসের সামনে দালালদের তৎপরতা, ঠিক একই রকমভাবে দেশেও যখন কেউ প্রবাসীর মাটিতে যাওয়ার জন্য পাসপোর্ট করতে চায় এই দালালরাই কিন্তু ওত পেতে থাকে। তো দেশের মাটিতেও তো আপনি অনেকভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন, আইনের হাতে নিয়ে এসেছেন, ঠিক দেশে এবং প্রবাসের মাটিতে এই দালালদের জন্য কোনো ব্যবস্থা আপনি গ্রহণ করবেন কিনা? দেখেন, যখন নাকি মানুষ বুঝতে পারবে যে তার পাসপোর্টটা খুব মানে সিস্টেমের মধ্যে খুব শীঘ্রই পাচ্ছে, তখন তারা দালালদের কাছে যাবে না। আমাদের শুধু ঢাকা অফিসটাই ছিল তখন পাসপোর্ট দেওয়ার জন্য, কিংবা চিটাগাং একটা অফিস ছিল। এখন তো আমরা 64টা জেলায় আমরা প্রায় 70টার পাসপোর্ট অফিস আমরা করে দিচ্ছি। তো এই কাজেই দালালদের খপ্পরে যাতে না পড়ে আমাদের এই এতগুলি পাসপোর্ট অফিস করার মূল কারণটাই হলো সেটা। আমরা যেই ফিগারটা বললাম সেই ফিগারগুলো আমরা করব, এবং এর বেশ কিছু জেলাতে আমরা অলরেডি পাসপোর্ট অফিস তৈরি করে দিয়েছি। আর বিদেশেও আমরা প্রায় এমবেসিতেই আমাদের সেই পাসপোর্ট উইং আমরা করে দিয়েছি, যেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেখানে চলে গিয়েছেন, আরও সেবাটা আরও যাতে আরও তাড়াতাড়ি দিতে পারে, আরও সক্ষমতা বৃদ্ধির জন্য যেগুলি দরকার সেগুলো আমরা করে দিয়েছি। এখন আমরা ওয়েবসাইটেও তারা যে কেউ ওয়েবসাইটে ভিজিট করে তারা ওইখান থেকে পাসপোর্টের নিয়মাবলী জেনে নিতে পারবে। কাজে আমি মনে করি এখন আর দালালের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই,
তারা যদি আমাদের লোক একটু সচেতন হয়, আমাদের নাগরিক যদি একটু সচেতন হয়, তাহলে এই দালালের খপ্পরে পড়ে খামাখাই হয়রানি কিংবা পয়সার নষ্ট করতে হবে না আমি মনে করি। দর্শক, এখন আমরা কথা বলবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ই পাসপোর্ট নিয়ে। মাননীয় মন্ত্রী, একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে বলে আমরা জেনেছি যে ইলেকট্রনিক পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্ট আপনারা একটা মানে উদ্যোগ গ্রহণ করেছেন সামনের দিনগুলোতে বাংলাদেশে ই পাসপোর্ট সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো ঠিক কিভাবে এই উদ্যোগটা মানে কেন হঠাৎ করে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের দিকে যাওয়ার আপনারা পরিকল্পনা গ্রহণ করলেন? দেখেন, টেকনোলজি মানে সারা পৃথিবীকে চেঞ্জ করছে। আজকে ই পাসপোর্টের সুফল সারা পৃথিবীর যারা যারা করেছেন ই পাসপোর্ট তারা সুফল পেয়েছেন। মোট 118টি, আমার জানা মতে 118টি দেশ ই পাসপোর্ট ইন্ট্রোডিউস করেছেন এবং তারা ই পাসপোর্টের সুফলটাও তো পেয়েছেন। আমরা মনে করি আমাদের এমআরপি যেটা আমরা ইতিমধ্যে ইন্ট্রোডিউস করেছি, মেশিন রিডেবল পাসপোর্ট, এটাও যথেষ্ট ভালো, কিন্তু তারপরও আমরা মনে করি আরও সিকিউরিটির জন্য, আরও সিকিউর হওয়ার জন্য ই পাসপোর্টের প্রয়োজন রয়েছে। তো আমরা সেই জন্যই ই পাসপোর্টের দিকে যাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব ই পাসপোর্টে যাওয়ার জন্য। আমরা ই পাসপোর্টের সুফলতা নিয়ে কথা বলবো। তার আগে দর্শক, আমাদের অস্ট্রেলিয়া প্রতিনিধি রাশেদ শ্রাবণ এবং মালয়েশিয়ার প্রতিনিধি কায়সার আহমেদ হান্নানের সাথে আমরা কয়েকজনের সাথে তারা কথা বলেছে, সেই বিষয়টি দেখে আসবো। আমাদের যেহেতু পাসপোর্ট নিয়ে অনেক ঝামেলা আমরা শুনি মাঝে মধ্যেই, তো ডেফিনেটলি আমরা যদি ই পাসপোর্টের দিকে আমরা যাই, আমাদের পাসপোর্ট অথরিটি যদি ই পাসপোর্ট করে, সেক্ষেত্রে আমি মনে করি যে এটা ডেফিনেটলি এটা সবার জন্যই উপকৃত হবে। বর্তমানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং আমাদের নিজেদের নিরাপত্তার জন্য ই পাসপোর্টের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের আইডেন্টিটি সংরক্ষণ এবং আমাদের আন্তর্জাতিকভাবে এক দেশ থেকে অন্য দেশে আমরা যে মুভ করছি সেক্ষেত্রেও আমাদের নিরাপত্তা শুধু আমাদের দেশে নয়, অন্যান্য দেশে আমাদের নিরাপত্তার জন্য ই পাসপোর্টের অনেক গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি। ই পাসপোর্টের যে ব্যাপারটা, ই পাসপোর্ট বাংলাদেশে এখন খুবই প্রয়োজন এবং এইটা হলে বাংলাদেশের জন্য এক বিশাল অ্যাসেসমেন্ট, যেহেতু পৃথিবীর অনেক দেশেই এখন ই পাসপোর্ট সহ স্মার্ট পাসপোর্টও চালু হয়ে গেছে। তা আমি মনে করি যে ই পাসপোর্টের খুবই প্রয়োজন, যেহেতু আমাদের পাশের দেশ থেকে বাংলাদেশে আসে, অবৈধভাবে এসে বাংলাদেশের নাগরিকত্ব মানে বাংলাদেশের পাসপোর্ট নেয়। তা যখনই ই পাসপোর্ট হবে তখন এটা যে প্রতারক যারা দালাল চক্র, তারা ই পাসপোর্টটা সহজে মানে নকল করতে পারবে না। আপনি শুনলেন অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া আমাদের প্রতিনিধি কথা বলেছে, তাদের সাথে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, আমি তো শুরুতেই বললাম যে টেকনোলজির বিস্তার হচ্ছে, একটা ভালো সিস্টেমে আমরা টেকনোলজি আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই ই পাসপোর্ট হবে কি, ই পাসপোর্ট আমাদের মেশিন রিডেবল পাসপোর্টে যেমন কিছু সিকিউরিটি ফিচার ছিল রয়েছে এবং মেশিন দিয়ে সেটা রিড করা যায় যাতে ভুলভ্রান্তি এবং যদি কেউ অন্য পন্থা অবলম্বন করে তাহলে ধরা পড়ে। আর এই পাসপোর্টটা আরও সুন্দর, এই পাসপোর্টের মধ্যে একটা চিপস বসানো থাকবে, সেইটা ফ্রন্ট পেজও থাকতে পারে কিংবা ভিতরের একটা কোনো পেজে থাকতে পারে। সেই ই পাসপোর্টের মধ্যে সেই চিপসের ভিতরে মানে যার পাসপোর্টটা বহন করবেন তার সমস্ত বৃত্তান্ত এবং তার ফিঙ্গারপ্রিন্ট থেকে আরম্ভ করে চোখের যে আইরিশ সেটাও ওই চিপসের মধ্যে থেকে যাবে। কাজে চিপসটাই তখন বলে দিবে যে এই পাসপোর্টটা কার, পাসপোর্টটা কোথায় যাচ্ছে এবং পাসপোর্টটা কোথা থেকে আসছে, সবই এই পাসপোর্টের ভিতরে থাকবে। এবং ই পাসপোর্টের সুবিধাটা হবে কি, ই গেট থাকবে, প্রত্যেকটা এয়ারপোর্টে ই গেট আছে। ওই ই গেট দিয়ে যখন যাবে তখন অটোমেটিক গেটটা খুলে যাবে কিংবা বন্ধ হয়ে যাবে। যার পাসপোর্ট ই পাসপোর্টে মানে ভেজাল থাকবে কিংবা অন্য কোনো ধরনের মানে চেষ্টা করবে ফাঁকি দেওয়ার, ওই পাসপোর্টে সেইগুলি পারবে না। যেটা নাকি ওই যে প্রবাসী আমাদের যে প্রবাসে যারা আছেন তারা জানা। তা আমরা ই পাসপোর্ট দিয়ে দিলে হবে কি, আরও সিকিউর হবে, আরও তাড়াতাড়ি আমরা স্বল্প সময়ের মধ্যে এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতে পারবে ইমিগ্রেশনটা শেষ করে।
তো ইমিগ্রেশনও খুব শীঘ্রই চলে যেতে পারবে এবং আমরাও ই পাসপোর্টের মাধ্যমে যে সঠিক ব্যক্তিটা যাচ্ছে কিনা তার চিপসের মাধ্যমেই আমরা বের করে ফেলতে পারবো। কাজেই ই পাসপোর্ট আমরা সঠিক সিদ্ধান্তটি নিয়েছি যাতে আমরা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারি, তার ব্যবস্থা আমরা করছি। হ্যাঁ, আমরা জানি যে এরই মধ্যে আপনারা তো পরিকল্পনা করেছেন, তো প্রবাসী সহ আমরা সবাই জানতে চাই যে এটা কবে নাগাদ মানে আমরা দেখতে পাবো বা বাস্তবায়ন হবে, সেটা কি এই বছরেই কাজ শুরু হবে নাকি সামনের বছর থেকে সেটা আমরা দেখতে পাবো? না, আমরা তো কিন্তু কাজ শুরু করে দিয়েছি, শুরু করে দিয়েছি মানে আমরা প্রজেক্টের কাজ শুরু করেছি যে এই পাসপোর্টটা কি ধরনের আমরা চাই। এই পাসপোর্টের ভিতরে এই পরিকল্পনার কাজটি প্রায় শেষ। আমরা স্পেসিফিকেশনটা যে কি থাকবে, কি হবে, কি সুবিধা পাবে এবং কতটুকু আমরা করব, কতটুকু আমরা সহযোগিতা চাইবো অন্যর থেকে, এই ধরনেরগুলো আমরা প্রায় শেষ করে আসছি। এখনই আমরা এইটা শেষ করার পরেই আমরা এগুলোকে নিয়ে প্রকিউরমেন্টের যাব। তাহলে এই বছরেই কি আমরা বলতে পারি যে ই পাসপোর্টের প্রসেস আমরা আশা করি বছর দুয়েকের মধ্যেই আমরা ই পাসপোর্ট আমরা শুরু করতে পারবো। তাহলে সামনের বছর থেকে আমরা বলতে পারি ই পাসপোর্ট সেবা দেয়া আপনারা শুরু করবেন? না, সামনের বছর থেকে আমরা পারবো না, তো 2 বছরের মধ্যে থেকে আমরা আশা করছি যে আমরা সেবাটা শুরু করতে পারবো। আচ্ছা, ই পাসপোর্টের এই সেবাটি কি আন্তর্জাতিক মানের হবে? অর্থাৎ ইউরোপে বা আমেরিকায় যে আদলে ই পাসপোর্ট করা আমরা খবর পেয়েছি, ঠিক ওই একই আদলে কি হবে নাকি আমাদের নিজের কোনো প্রযুক্তি এখানে ইউজ করা হবে? না, প্রযুক্তি তো আমরা যেটা সারা পৃথিবী যেই প্রযুক্তি ব্যবহার করছে সেই প্রযুক্তি হবে। আমরা যেটা যখন যাব তখন সবচেয়ে লেটেস্ট যে প্রযুক্তি কিংবা আমরা যদি কিছু এটার মধ্যে ইনকর্পোরেট করতে পারি সেগুলো আমরা দেখব, সেগুলো অনুযায়ী করব। তা আমরা চিন্তা করছি আমরা যখন করব তখনকার সবচেয়ে ভালোটি আমরা বেছে নেব। আপনি তো এরই মধ্যে প্রবাসীদের কাছ থেকে শুনেছেন যে সবার একটাই অভিযোগ থাকে যে পাসপোর্ট পেতে বিলম্ব হয় এবং সেটা সমস্যা আপনারা সমাধান এরই মধ্যে করে দিয়েছেন। এছাড়াও আপনি নিজের অবজারভেশন থেকে প্রবাসীদের কাছে আর কোনো অভিযোগ আছে কিনা পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে? দেখেন, পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে তারা যেটা বলতো সেটাও ওই যেটা আমার কাছে বলছে 10 বছর, যেটা নাকি সেটা আমরা অলরেডি আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তারা বলতো যে সময় মতো পাচ্ছে না, সেটারও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তারা বলতো যে আমাদের ধরেন সৌদিতে যে আছে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে, তাদের আসতে এই ধরেন রিয়াদে যদি আসতে হয় কিংবা জেদ্দায় যদি আসতে হয় তখন তাদের অনেক সময় যায়, অনেক পরিশ্রম করতে হয়। সেই জন্য আমরা তারা যে সমস্ত জায়গায় থাকে তার ধারে কাছে আমরা ওই অফিস আউট স্টেশন করে আমরা সেই ব্যবস্থা করছি। শুধু সৌদিতে নয়, মালয়েশিয়া আমরা সেই ব্যবস্থাটা করছি। যেখানেই আমরা দেখেছি যে প্রবাসে আমাদের বাংলাদেশি মানুষ যথেষ্ট পরিমাণ রয়েছে, তাদের সেবা দেওয়ার জন্য আমরা ওই ছোট ছোট আউট স্টেশনগুলোকে আমরা তাদের যেখানে থাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি তাদের সেবা দেওয়ার জন্য। তা আর যেটা হলো তারা যেটা সময়ের কথা বলেছিল, সেই জন্য সময়কে আমরা রেখে আমরা ওইটাকে কি বলে কোরিয়ার সার্ভিসে দিয়ে দিয়েছি। কোরিয়ার সার্ভিস আমরা গত সপ্তাহ থেকে পৃথিবীর সব দেশেই যাওয়া শুরু করেছে। আমরা মনে করি এখন আর কোনো অভিযোগই তাহলে প্রবাসীদের পাসপোর্ট থাকবে না? অভিযোগ থাকবে, অভিযোগ আসলেই তখন আমরা সেটা মাথায় নিয়ে তাদের অভিযোগগুলো আমরা মিটমাট করে দেব। মাননীয় মন্ত্রী, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আপনাকে একটি প্রশ্ন করব। যদি প্রবাসে যারা বাংলাদেশিরা থাকে এই পাসপোর্ট নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে প্রবাসীদের উদ্দেশ্যে, আপনি সেটা করতে পারেন। দেখেন, আমার মন্তব্যটা সেটাই যে আমরা পাসপোর্টটা একদম যারা পাসপোর্ট চাচ্ছেন তার দোরগোড়ায় এই সেবাটা পৌঁছে দিতে চাচ্ছি। আমরা যাতে তারা কোনো রকম বাধার সম্মুখীন কিংবা এই সুবিধাভোগী যে সম্প্রদায় রয়েছে যারা নাকি আপনার দালাল বলে আখ্যায়িত করছেন তাদের মুখোমুখি না হতে হয়, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। কাজেই আমি এখন থেকে বলবো যে তারা যেন সরাসরি আমাদের পাসপোর্ট অফিস এবং আমাদের যে তথ্য কেন্দ্রগুলো সেখানে এসে যোগাযোগ করে। প্রবাসের ক্ষেত্রেও সেটা সব জায়গায়, প্রবাসের ক্ষেত্রেও রয়েছে বা আমাদের এমবেসি অফিস কিংবা আমাদের এমবেসিতে যে পাসপোর্ট অফিস সেইখানে এরা যেন যোগাযোগ করলেই তারা সেই সেবাটা পাবে। আমাদের কর্মকর্তারা, আমাদের কর্মচারীরা সেখানে অবস্থান করছে, তাদের জন্যই প্রবাসীদের যাতে আরও একটা সুযোগ সুবিধা করে দেওয়া যায় সেই জন্যই আমরা ব্যবস্থা করেছি। আমরা সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরাও সেখানে আমরা পোস্টিং দিয়েছি যাতে করে এই সেবাটার নেওয়ার জন্য
কোনো বিলম্ব না হয়, কোনো অসুবিধা না হয়। তো আমি সেজন্যই বলবো যে আমরা ব্যবস্থা করছি, তারা যেন সেই সুযোগটা গ্রহণ করেন। সেই সুযোগটা গ্রহণ করতে গিয়ে তারা যদি কোনো মানে তাদের যদি কোনো সমস্যা ফেস করে, সেক্ষেত্রে আপনাদের কাছে যদি কোনো রকম চিঠি লেখে বা আপনাদের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা গ্রহণ আমরা করছি। আমরা যখনই শুনছি, যখনই প্রবাসের মাটিতে, আমরা যখনই প্রবাসের থেকে যে কেউ ইনফরমেশন, সেটা দেশে হোক প্রবাসে হোক, যেখানেই আসে আমরা তার ব্যবস্থা সঙ্গে সঙ্গে করে দিয়েছি। যখনই কেউ বলে যে আমার পাসপোর্টটা খুব তাড়াতাড়ি প্রয়োজন, সেখানেও আমরা যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আমরা দিতে চেষ্টা করি, যাতে করে তার কাজটি তাড়াতাড়ি সুন্দরভাবে সম্পাদন হয়। তা আমরা সেইগুলো করছি। ধন্যবাদ আপনাকে, অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন আমাদেরকে। সেই সাথে ধন্যবাদ আপনাকেও, অনেক প্রশংসনীয় আপনাদের এই সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাক, অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করুক এই প্রত্যাশা। ধন্যবাদ। দর্শক, প্রবাসের এবং দেশের দর্শক আপনাদের বিভিন্ন প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কাছে কোনো প্রশ্ন থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক প্রবাস জীবন, NTV BS ইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণবাজার, ঢাকা 1215। আমাদের ইমেইলও করতে পারেন probasjibon@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।